সাত নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে যদি ভোগ অপেক্ষক, বলছে ভোগ অপেক্ষক মানে কনজাম্পশন ফাংশন, মানে সি ইকুয়াল টু জিরো, সি ইকুয়াল টু 40 প্লাস 0.8 ওয়াই ডি হয়, বলেছে সি যদি এটা হয় 40 প্লাস 0.8 ওয়াই ডি, এটা যদি হয়, আর বলছে স্বয়ংভূত বিনিয়োগ মানে অটোনোমাস ইনভেস্টমেন্ট আয় যদি 60 হয়, ঠিক আছে, আর বলছে টি টি মানে হচ্ছে তোমার কর, আর জি জি মানে হচ্ছে সরকারি ব্যয়, যদি 10 হয় মানে এখানে বলে দিচ্ছে আয় যদি তোমার কত হবে 60 হয়, টি যদি 10 হয়, আর টি আর জি সমান হয়, বলছি দুটো যদি 10 হয় তাহলে ভারসাম্য আয় কত, ভারসাম্য জাতীয় হয় মানে ওয়াই কত হবে এটা বের। আর আমরা ফর্মুলা কি জানি, যে ফর্মুলা কি শিখেছিলাম আমরা, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এ, মনে পড়ে এটা? রোজই বলছি একটা কথা, আমাদের দেশে 4 জন লোক খরচা করে, অর্থাৎ বলতে পারি যে জাতীয় আয় ইকুয়াল টু জাতীয় ব্যয়, ওয়াই কে বলা হয় জাতীয় আয়, আর জাতীয় ব্যয় কোনটা, সি আই জি আর এক্স মাইনাস এম যোগ করে, চারটে যোগ করলে হয় জাতীয় ব্যয়। কিন্তু এই অঙ্কে এক্স মাইনাস এম বসবে না, কেন এক্স মাইনাস এম বসবে না, কেননা এখানে বিদেশের কথা কিছু বলা নেই, তাই এখানে এক্স মাইনাস এমটা কেটে দেবো, আমি পুরো ফর্মুলা বোঝানোর জন্য লিখলাম, এখানে এক্স মাইনাস এমটা কেটে দেবো। আচ্ছা, তাহলে আমাকে কি বলেছে, ওয়াই ইকুয়াল টু সির ভ্যালু কত, 40 প্লাস 0.8, ঠিক আছে, এবার দেখবি ভালো করে মন দিয়ে শুনবি, ওয়াইডি, এই ওয়াইডি মানে কি, ওয়াইডি মানে হচ্ছে ডিসপোজাল ইনকাম, ওয়াইডি মানে হচ্ছে ডিসপোজাল ইনকাম, যেই ইনকামটা আমি খরচা করতে পারবো তাকে বলা হয় ওয়াইডি, যেই ইনকামের টাকাটা খরচা করতে পারবো তাকে বলে ওয়াইডি মানে ডিসপোজাল ইনকাম। ডিসপোজাল ইনকাম কি করে বের করতে হয়, এখানে লিখে দিচ্ছি, ওয়াইডি মানে হচ্ছে ডিসপোজাল ইনকাম, যেই ইনকামটা আমরা খরচা করতে পারবো তাকে বলা হয় ডিসপোজাল ইনকাম। তাহলে ওয়াই আমার যেটা ইনকাম, ঠিক আছে, আমার যেটা ইনকাম তার থেকে গভর্নমেন্টের ট্যাক্স বাদ দেবো, তাহলে বেরিয়ে যাবে ডিসপোজাল ইনকাম মানে ওয়াই মাইনাস 10। এখানে কত হবে, ওয়াই মাইনাস 10 হবে, ঠিক আছে, ওয়াইডি, ওয়াইডি মানে কি বললাম, ওয়াই মাইনাস 10, ওয়াইডিটা উপরে লেখা না পরে লিখেছে, তাহলে মানে কি হবে, এটা ব্যাকেটে লিখবো এরকম, ওয়াই মাইনাস 10 ব্যাস। আর জি জি কত বলেছে, জি জি অঙ্কে বলেছে 10 লাখ, এখানে লিখলাম ফোর্ট, ওয়াই ইকুয়াল টু 40, এই 40 আর এই 10 যোগ করলে একবারে 50 করে দিতে পারি, প্লাস 0.8 ওয়াই মাইনাস কত হচ্ছে 8, 50 থেকে 8 বাদ দিলে 42 হয়, তাহলে ওয়াই মাইনাস 0.8 ওয়াই ইকুয়াল টু 42, তাহলে ওয়াই থেকে 0.8 ওয়াই বাদ দিলে কত হবে, 0.2 ওয়াই ইকুয়াল টু 42, তাহলে ওয়াই ইকুয়াল টু 42 বাই 0.2, করে ফেলতে হবে 42 বাই 0.2 করলে কত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা, এখানে আয় কত ছিল, আয়ের ভ্যালু 60 টাকা ছিল, আয়ের ভ্যালু 60 টাকা ছিল, তার মানে আমি এখানে আয়ের ভ্যালু লেখা হয়নি, দেখ এখানে আয়ের ভ্যালুটা লিখিনি, এটা লিখলাম সি আর এটা লিখলাম জি, তাহলে আয়ের ভ্যালুটা লিখতে হবে, এখানে আয়ের ভ্যালুটা লিখতে হবে, আয়ের ভ্যালু 60 ছিল, এটা লেখা হয়, আয়ের ভ্যালু 60 প্লাস 10, বাকি তো সব ঠিকই আছে, তাহলে 60 আর 10 কত হবে, 70, এটা হবে 70। তাই তো, তাহলে কত হলো, এই 60 আর এই 10 যোগ করে হলো 70, 70 আর এই 40 যোগ করে কত হচ্ছে 40, এই 40 আর এই 60, 100, 110, 110 হচ্ছে এটা, 110, 110 থেকে 8 বাদ দিলে কত হবে, 102, বাকি সব ঠিক ছিল, তাহলে 0.2 ওয়াই ইকুয়াল টু 102, আর 102 কে 0.2 দিয়ে ভাগ করো, 510, এটা হচ্ছে অ্যান্সার, তাহলে আমার ওয়াই বেরোবে 500, এটা ছিল কোশ্চেনের অ্যান্সার, তাহলে এটা অঙ্কটা ছিল, এই অঙ্কটা ছিল।
এরকমই অঙ্ক পরবর্তী অঙ্কগুলো তো আছে, একদম সেম টাইপের অঙ্ক আছে পরবর্তী অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করুন, ওয়াই বের করতে বলেছে। তো ওয়াই বের করতে বলেছে, ওয়াই বের করার ফর্মুলা কি শিখেছি, সি প্লাস আই প্লাস জি। ঠিক আছে, সির ভ্যালু বলে দিয়ে দেয় এখানে কত, সির জায়গায় লিখবি 500 প্লাস 0.9 ওয়াই ডি। তাহলে ওয়াই ডি মানে প্যাকেটে লিখবি ওয়াই, আর ডি কত, ডি, ডি মানে ডিসপোজাল ইনকাম, ওয়াই ডি মানে হচ্ছে ডিসপোজাল ইনকাম, তার মানে ইনকাম থেকে ট্যাক্স বাদ দিবি। ট্যাক্স তো কত ছিল, 0.1 ওয়াই, ট্যাক্স বলেছিল কত, 0.11, ওয়াই মাইনাস 0.1 ওয়াই প্লাস আই মানে ইনভেস্টমেন্ট, যেটা আগের অঙ্কে লিখতে ভুলে গেছিলাম, তাহলে ইনভেস্টমেন্ট কত, 500 টাকা, জি, জি কত, সরকারি ব্যয় 300 টাকা। ওয়াই ইকুয়াল টু এখানে 500 আর 500, 1000, 1300, 1300 টাকা, 1300 টাকা প্লাস 0.9 ওয়াই মাইনাস 0.9 এর সাথে 0.1 গুণ করবো, 0.009, 0.009 ওয়াই, এটা 0.1 ওয়াই। এই এখানে বলে দিয়েছিল না, টির ভ্যালু 0.1 ওয়াই। হুম, তাহলে কি হচ্ছে, ওয়াই গুলোকে একদিকে রাখ, ওয়াই মাইনাস 0.9 ওয়াই মাইনাস 0.09 ওয়াই ইকুয়াল টু 1300। তাহলে কত হচ্ছে বল, এখানে ওয়াই মানে কিছু নেই, আগে কিছু নেই মানে এক আছে, এক থেকে 0.9 বাদ দেবো, এক থেকে 0.9 বাদ দেবো, পরে যেটা বেরোবে তার থেকে 0.09 বাদ, কত হচ্ছে 0.01 ওয়াই ইকুয়াল টু 1300। তাহলে ওয়াই কত হবে, 1300 ডিভাইড বাই 0.01। ক্যালকুলেট করে কত বের হচ্ছে দেখতো, ক্যালকুলেশন ঠিক আছে তো দেখে নিই। সির ভ্যালু লিখেছি 500 প্লাস 0.9, ওয়াই এর ভ্যালু লিখেছি, সির ভ্যালু লিখলাম 500 প্লাস 0.9, এখানে ওয়াইডি ছিল, ওয়াইডি মানে ডিসপোজাল ইনকাম, ডিসপোজাল ইনকাম, ইনকাম থেকে ট্যাক্স বাদ, ট্যাক্স 0.1 ওয়াই, ঠিক আছে। আর আই কত ছিল, আই ছিল হচ্ছে 500, আর জি কত ছিল, জি ছিল 300, ঠিক আছে। এইবার এই 500, 500, 1000 আর 300 যোগ করে 1300 হলো, 0.9 ওয়াই আর 0.9 এর সাথে মাইনাস 0.1 গুণ করলে 0.009 ওয়াই। এবার কি হচ্ছে, এই ওয়াইটা এখানে লিখলাম ওয়াই, এই 0.9 ওয়াইটা ডান দিক ছিল, বাঁ দিকে আসলে মাইনাস 0.9 ওয়াই, আর এটা মাইনাস 0.09 ওয়াই ডান দিকে ছিল, এটাকে বাঁ দিকে নিয়ে আসলে কি হবে, প্লাস হবে, এখানটাই গন্ডগোল হচ্ছিল, এটা প্লাস হবে। তাহলে কি হচ্ছে, ক্যালকুলেশন করে 1 মাইনাস 0.9, 1 মাইনাস 0.9, 0.1, 0.1 থেকে 0.1 এর সাথে 0.09 যোগ করি, 0.09 যোগ করি, কত হচ্ছে 0.19, হ্যাঁ 0.19 হচ্ছে, 0.19 ওয়াই ইকুয়াল টু 1300। তাহলে এটা হবে 1300 ডিভাইড বাই 0.19, 500 কত হচ্ছে, 1300 ডিভাইড বাই 0.19 করলে 1300 ডিভাইড বাই 0.19, 6842, 6842 সামথিং কিছু একটা বেরোচ্ছে, 6842.11। নেক্সট, আগের দিন পড়েছিলাম গুণক, গুণক পড়েছিলাম, বলেছিল গুণকের মান নির্ণয় করে, গুণক মানে, গুণক তো পড়েছিলাম, মানে গুণককে কি দ্বারা ডিনোট করে, কে দ্বারা ডিনোট করে, কে, বলছে কে এর মান নির্ণয় করতে বলেছে। তো বলছে এমপিসি যদি 1/4 হয় তাহলে কে কত, ফর্মুলা ছিল, গুণকের ফর্মুলা কি ছিল মনে আছে, দেখ আগের দিন খাতায় লিখবি না, কে ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি,
এটা তো ছিল গুণকের ফর্মুলা কি, এটাই তো ছিল, দেখ গুণকের ফর্মুলা এটাই লিখেছিলাম। হুম 1/1 মাইনাস এমপিসি। এবার 1 নম্বর প্রশ্ন বলি এমপিসি যদি 1/4 হয় তাহলে অ্যান্সার কি হবে? 1/, এরকম এমসিকিউ দিতে পারি। 1/1 মাইনাস 1/4, তোমরা কত হচ্ছে 1/3/4, তাই তো? 4 - 1 করলে 3 হয়, 3/4। তাহলে 1/3/4 করলে কি হবে অ্যান্সার? 4/3। ঠিক আছে, এটা হচ্ছে answer। তারপর তো পয়েন্টে ভাগ করে দিলে হয়ে যাবে। পরের কোশ্চেনটা, কে ইকুয়াল টু 1 মাইনাস এমপিসি, এমপিসি জায়গায় কত লিখবো? 2/3 লিখতে হবে। 1/, 1 থেকে 2/3 বাদ দিলে কত হবে? 1/3, তাহলে অ্যান্সার কত হবে? 3। নেক্সট 3-এরটা, কে ইকুয়াল টু কি বলেছে, ফর্মুলা কি জানি? 1 মাইনাস এমপিসি জানি আমরা, ফর্মুলা কি জানি? 1 মাইনাস এমপিসি, আর 1 মাইনাস এমপিসি কে আমরা এমপিএস বলি, এটাকে আমরা এমপিএস বলি, এমপিএস বলি। তাহলে কি লিখবো? 1/0.6, অ্যান্সার হবে কি 1/0.6। ঠিক আছে, 1/0.6। এবার এটাকে যদি চাস কি করতে পারিস, 1/0.6 ক্যালকুলেটর নিলে 1/0.6 কত হচ্ছে? 1.67 হচ্ছে অ্যান্সার, 1.67। আর লাস্ট এমপিসি 0.2 হয়, তাহলে কে ইকুয়াল টু 1/0.2, তাহলে অ্যান্সার কত হবে? 1/2. তাহলে দেখ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এখান থেকে এমসিকিউ আসে, 4টে মধ্যে একটা এমসিকিউ পেয়ে যেতে পারিস। এবার 10 নম্বর অঙ্কটা কি বলে, দেখ 10 নম্বর অঙ্কটা বলছে স্বয়ংভূত বিনিয়োগের পরিমাণ 100 টাকা বাড়লে, আর স্বয়ংভূত বিনিয়োগকে আমরা কি বলেছিলাম মনে আছে? স্বয়ংভূত বিনিয়োগকে মানে আমরা যখন ওই আগের দিন করালাম না, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার মানে মানে বিনিয়োগ গুণক, বিনিয়োগ গুণক, তাই তো? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে আমরা কি শিখিয়েছিলাম? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ফর্মুলা কি ছিল? ডেল্টা ওয়াই, মনে পড়ছে? ডেল্টা ওয়াই ডিভাইড বাই 1/1 মাইনাস এমপিসি। ঠিক আছে, 1/1 মাইনাস এমপিসি ইন্টু কি ছিল? ইন্টু ডেল্টা এ ছিল, ইন্টু ডেল্টা এ আমরা ছিল না লাস্ট, যেটা প্রমাণ করালাম, প্রমাণ অ্যালজেব্রা দিয়ে। ডেল্টা ওয়াই ইকুয়াল টু 1, এই এটা কি ছিল? এটা হচ্ছে ডেল্টা ওয়াই মানে ভারসাম্য জাতীয় আয়, ডেল্টা এ মানে বিনিয়োগ, বিনিয়োগ মানে আমরা কি বলেছিলাম? বিনিয়োগের পরিমাণ, একটা উদাহরণ দিয়েছিলাম, যদি তোর বিনিয়োগ যদি 4,000 বাড়াস তাহলে আয় 16,000 হবে, তাহলে কত গুণ বাড়লো? 4 গুণ বাড়লো। তাহলে ধর এটা ধর বিনিয়োগ 4,000 বাড়ানো, আর ইনকাম হলো 16,000, তাহলে কত গুণ পারে? 4 গুণ। তাহলে কি হলো? এই 4-এর সাথে 4,000 গুণ করলেই তো এটা হলো। তো এটাই বলতে চেয়েছে, ফর্মুলা কি তোকে পরীক্ষায় দিতে পারে, তুই বলো বিনিয়োগ গুণকের ফর্মুলাটা কি, এটা হচ্ছে ফর্মুলা। ডেল্টা ওয়াই ইকুয়াল টু 1/1 মাইনাস এনপিসি ইন্টু ডেল্টা এ। তাহলে এখানে কি স্বয়ংভূত বিনিয়োগের পরিমাণ 100 টাকা বাড়লো, মানে ডেল্টা এ, ডেল্টা এ মানে কি বিনিয়োগের পরিমাণ বাড়লো। ডেল্টা এ মানে আগে যা বিনিয়োগ ছিল ছিল, এখন বিনিয়োগ আরো 100 টাকা বাড়ালে, মানে ডেল্টা এ বলেছে 100। ভারসাম্য আয় স্তর কি পরিমাণ বাড়বে? যদি প্রান্তিক ভোগ প্রবণতা 1/3 হয়, তার মানে 1/1 মাইনাস 1/3, তাহলে ডেল্টা ওয়াই কত হবে বল? 1 থেকে 1/3 বাদ দিলে কত হবে? 2/3 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? উল্টে দেখি, 100 ইন্টু 3/2, তাহলে কত হলো অ্যান্সার? দেখ 150। তো বোঝা গেল কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল 150। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, দেখবি বইয়ের পেছনে এই সমস্ত এমসিকিউ ভরে ভরে আসে। নেক্সট বলি 11 নম্বর কি বলেছে, একটি অর্থনীতিতে প্রতিটি জাতীয় আয় বৃদ্ধির
20% সঞ্চয় হয়। বলছে একটা ইকোনমিক্সে যতটা জাতীয় আয় বৃদ্ধি পায়, ন্যাশনাল ইনকাম যতটা বৃদ্ধি পায়, তার মানে 20% সঞ্চয় হয়। সঞ্চয় করেছে 20%, মানে সেভিংস। মানে এটাকে বলা হয় এমপিএস। এটাকে কি বলা হয়? এমপিএস। এমপিএস 20%, মানে কত? কত বলছে? 0.20। তাহলে সঞ্চয় যদি 20% হয়, তাহলে খরচা করেছি কত? 80%। তাহলে এমপিসি কত হলো? 80%। 80% মানে 0.80। এবার বলেছে এখানে ধরা হচ্ছে 150 কোটি টাকার। হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম। কেন হলো? কি করে হলো? এই বাবা, প্রথম দিন করেছিলাম না, এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1। তাহলে এমপিসি বের করবো কি করে? 1 - এমপিএস। তাহলে 1 - 0.20, তাহলে 0.80। তো প্রথম দিনই করেছিলাম। আচ্ছা, এবার বলেছে এখানে ধরা হচ্ছে 150 কোটি টাকার একটি নতুন বিনিয়োগ অর্থনীতিতে করা হলো। বিনিয়োগ করেছিস কত? 150 কোটি টাকা, মানে ওই যে বললাম ডেল্টা এ, তাই তো? ডেল্টা এ 150 কোটি টাকা। 150 কোটি টাকা নতুন বিনিয়োগ করা হবে। তাহলে বলছে বলো আয়ের পরিবর্তন কত হবে আর ভোগ ব্যয়ের পরিবর্তন কত হবে? আয়ের পরিবর্তন কি আগের মতন অঙ্ক হলে ডেল্টা ওয়াই ইকুয়াল টু 1 বাই, কি লিখেছিলাম? 1 বাই, মনে করছে? 1 বাই, কি ছিল ফর্মুলাটা দেখ, কি লেখা ছিল? 1/1 - এমপিসি। তা আমি যদি বুদ্ধি করে এখানটায় যদি 1/এমপিএস লিখতে পারি, বল। 1 - এমপিসি, এই তো 1 - এমপিসি মানেই তো, 1 - এমপিসি মানে তো এমপিএস, হ্যাঁ কি না? বুঝছিস কি বুঝিস সেটা? এখানে এখানে আমি লিখে দিচ্ছি এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1। তাহলে এমপিসি, সরি, এমপিএস বের করার ফর্মুলাটা কি হবে? এমপিএস ইকুয়াল টু 1 - এমপিসি। তারপরে 1 - এমপিসির জায়গায় এমপিএস লিখতেই পারি। আমি ডাইরেক্ট এমপিএস লিখলাম। ইনটু কি ছিল? ডেল্টা এ। আচ্ছা, তাহলে 1/0.20, আর এটা কত ছিল? 150 কোটি টাকা। তাহলে 150-কে 0.20 দিয়ে ভাগ করলে তাহলে তোর অ্যান্সার বেরিয়ে যাবে। 150-কে 0.20 দিয়ে ভাগ করে 750। ঠিক আছে তো? 750, হ্যাঁ। এবার একটা কথা বলি, কিন্তু পরীক্ষা তোর ক্যালকুলেটর অ্যালাউ করতে না, ঠিক আছে? তাহলে কিভাবে করবি? পারবি তো করতে? ক্যালকুলেটর যদি অ্যালাউ না করে করতে পারবি তো? 150/0.20 বলিস স্যার কি করে? এই দেখ না, এই 20%-কে তুই এখানে 1/5 বলতে পারিস। এই দেখ, এখানে 1/5 বলতে পারিস। তাহলে 1/5 মানে কি হবে? তাহলে যদি হয় 150, দেখ না, 150 ডিভাইড বাই 1/5, তাহলে কি হবে? 150 ইন্টু 5/1, হ্যাঁ কি না? এখানে থেকে 150 ইন্টু 5/1, তাহলে 750 হচ্ছে। বুঝতে পারলি তো? তাহলে এটা কি বের করতে পারি? তোকে ডেল্টা ওয়াই, আয়ের পরিবর্তন বেরিয়ে গেল। এবার আয়ের পরিবর্তন বের করলে হবে না, ভোগ ব্যয়ের পরিবর্তন বের করতে হবে। ভোগ ব্যয়ের পরিবর্তন তো সিম্পল ব্যাপার। আয় যদি 700 থাকে, ভোগ ব্যয়ের পরিবর্তন মানে কি? ডেল্টা সি। তাহলে ইনকাম এর পরিবর্তন 750 হয়েছে, আর এমপিসি কত? 80%। তাহলে 750-এর 80% করলে বেরিয়ে যাবে ভোগ ব্যয়। ইনকাম যতটা চেঞ্জ হয়েছে, ইনকাম যদি পরিবর্তন হয় তাহলে ভোগ ব্যয় তো পরিবর্তন হবে। ইনকাম বাড়লে যেমন যেমন ভোগ ব্যয় বাড়ে। তাহলে ইনকাম ধর পরিবর্তন হয়েছে 750, তাহলে ভোগ ব্যয়ের পরিবর্তন কত হবে? কি করে বুঝলাম 80%? মানে এমপিসি 80% ছিল। এমপিসি মানে কি? এম মানে তো পরিবর্তন, ঠিক আছে? আর সি মানে কি? ভোগ ব্যয়। ভোগ ব্যয় পরিবর্তন 80%। তাহলে 750 80% করে ফেল, 600 হয়ে গেল, অঙ্ক শেষ। করেছিস? নেক্সট 12 নম্বর অঙ্ক। তুমি বলছে ভোগ অপেক্ষক এইভাবে দেওয়া যায়, সি ভ্যালু বলেছে এটা, যেখানে ওয়াই হলো আয় স্তর, ঠিক আছে? এবং স্বয়ংভূত বিনিয়োগ বলছে 100 কোটি টাকা। ভারসাম্য আয় স্তর এবং ভোগ নির্ণয় করো আগের মতন। এবং স্বয়ংভূত আচ্ছা, আগের মতন করে দিন পুরো, এতটা তো পুরো আগের মতন, এত অবধি তো পুরো আগের মতন, আগের অঙ্ক মতন। তারপরে নতুন এক্সট্রিম রয়েছে। তাহলে কি লিখবো বল? আমাদের ফর্মুলা কি ছিল? আমরা কি জানি? দেখ, আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আগের অঙ্কটা কি বলেছিল? আগের অঙ্কটা বলে দিয়েছিল, দেখ কি বলেছিল কোশ্চেনটা পরে। এখানে 20% একটা গল্প বলেছিল, 20%, এখানে এরকম পড়ে। এখানে কি করতে হবে? এখানে কি করে করতে হবে অঙ্কটা? মানে আমরা কি জানি? জাতীয় আয় ইকুয়াল টু জাতীয় ব্যয়, একই না? জাতীয় আয় ওয়াই আর জাতীয় ব্যয়, এই অঙ্কে সি প্লাস আই হলো, সি প্লাস আই। তাহলে বল, তাহলে বল সির ভ্যালু কত বলেছে? 80 প্লাস
0.8 y আর আই কত 120 করে ফেল। তাহলে কত 80-র সাথে 120 যোগ করলে কত হয় 200, তাই তো 200 প্লাস 0.8 y, এখানে বাদিকে y লিখবো, এখানে বাদিকে y লিখবো, তাহলে কি হবে y মাইনাস 0.8 y ইকুয়াল টু 200, তাহলে 0.2 y ইকুয়াল টু 200, তাহলে y কত হবে 200 বাই 0.2, 200 কে 0.2 দিয়ে ভাগ করলে কত হবে 1000। তাহলে একটা অ্যান্সার বেরোলো, ভারসাম্য আই স্তর বেরোলো। বোঝা গেল? বুঝতে পেরেছিস তো? তাহলে আই বেরোলো। এবার ফর্মুলা কি, তোকে কি বলছো ভোগ ব্যয় বের করতে হবে, ভোগ ব্যয়, ভোগ ব্যয় বের করতে হবে। ভোগ ব্যয় বের করার নিয়মটা কি এখানে বলে দিয়েছি ওরা, সি ইকুয়াল কি লিখেছিল 80 প্লাস 0.8 y, এটা তো লিখে দিয়েছিল সি ইকুয়াল টু 80 প্লাস 0.8 y। তাহলে 80-র জন্য 80 লিখবো, 0.8 আর y এর ভ্যালু কত ছিল 1000, তাহলে কত হবে 80 প্লাস এটা 800, তাহলে টোটাল কত হলো 880 হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছি এতদিন বুঝতে পেরেছি অঙ্কগুলো, এগুলো বাড়িতে করতে হবে। এবার কি বলেছে, এখনো পর্যন্ত যা ছিল ছিল, বলছে বলছে যদি তোমার স্বয়ংভূত বিনিয়োগ যদি 180 টাকা বেড়ে যায়, তাহলে বল বিনিয়োগ কত ছিল আগে, আগে বিনিয়োগ কত ছিল, আগে বিনিয়োগ কত ছিল, কোশ্চেন করে বল আগে বিনিয়োগ কত ছিল। হ্যাঁ 120, আর এখন কত বেড়ে যাচ্ছে বলছে 180, তাহলে আগে 120 ছিল, এখন যদি 180 বেড়ে গেলে এখন কত হবে, জানো তো স্যার আগে 120 ছিল আর এখন 180 বেড়ে গেল, তাহলে 300 হবে। বলেনি বেড়ে 180 হয়েছে, আগে 120 ছিল এখন 180 বেড়ে গেল, তাহলে হলো কত 300। তার মানে এটাই এরকম করে আবার করতে হবে, আয়ের ভ্যালু 300 ধরে করবে, স্যার কিছু তো আয়ের ভ্যালু 300 ধরে করতে হবে, বুঝতে পারলি তো, বাকি সে তার মানে করে ফেল। এটাই প্রোটো, এটাই প্রোটো, শুধু আমি জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আগে 120 ছিল এখন 180 বলে, তাহলে হলো কত 300, ঠিক আছে। আচ্ছা 300 সাথে 80 যোগ করলে কত হয় 380 প্লাস 0.8 y, তাহলে y মাইনাস 0.8 y ইকুয়াল টু 380, তাহলে 0.2 y ইকুয়াল টু 380, y ইকুয়াল টু কত 380 ডিভাইড বাই 0.2 কত হচ্ছে 1900, ব্যাস হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কি বলেছে কোশ্চেনটা, বলছে স্বয়ংভূত বিনিয়োগ যদি 180 টাকা বাড়ে তাহলে ভাই ভারসাম্য আয় স্তর কত টাকা বাড়বে। এখানে বল এই যে 1900 টাকা বেরোলো, এই যে 1900 টাকা বেরোলো, এটা কি বেরোলো 1900 টাকা, 1900 টাকা কি বেরোলো জাতীয় আয় বেরোলো। এখানে ওরা কি জানতে চেয়েছে, বলছে জাতীয় আয় কতটা বাড়বে, এটা কি বাড়লো নাকি হলো, এটা 1900 টাকা হলো, আগে কত ছিল, আগে কত ছিল, আগে 1000 টাকা ছিল, 1000 টাকা ছিল, এখন 1900 টাকা হলো, তাহলে কত বাড়বে 900 টাকা। এটা লিখতে হবে অ্যান্সার, তো তোকে পরীক্ষা যখনই অপশন দেবে এগুলো বুঝতে হবে কিন্তু। তাহলে এখন এখানে লিখে দিচ্ছি ডেল্টা ওয়াই ইকুয়াল টু 1900 মাইনাস 1000 ইকুয়াল টু 9, তাহলে আই স্কয়ার কত বাড়লো 900 বাড়লো, ভারসাম্য জাতীয় আয় স্তর কত বাড়লো 900 বাড়লো। ঠিক আছে, তারপর কি বলে দেখি শর্ট কোশ্চেন দিয়েছি, দেখ এখানে তোকে পাঠিয়ে দিয়েছি পিডিএফটা, দেখ এ তো নিজেও বলতে পারবি, তুই নিজেও বলতে পারবি। কোশ্চেনটা পর, বাংলায় দিয়েছে, এখন ইংলিশে পাঠিয়েছিলাম আমি, ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়, আর দেখতে হবে কি বলেছিল ইকোনমিতে, দেখতে হবে না অপশন দেখতে হবে, একটা ইকোনমিতে কখন ইকুইলিব্রিয়াম আসে বলেছিলাম, এডি আর এস যেখানে সমান হয় সেখানে ইকুইলিব্রিয়াম আসে, এডি মানে সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান যেখানে সমান হয়, দেখ লেখা আছে। অপশন দেখে লাভ নেই, অপশন দেখে লাভ নেই, জাস্ট শুধু কোশ্চেনটাতে ফোকাস কর, কারণ আমি অপশন কারা দেখবে যারা চ্যাপ্টার পড়েনি তারা অপশন দেখবে। ঠিক আছে, এখানে দেখ পরের কোশ্চেন কি বলে, রেখাচিত্রে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করে, মনে পড়ে একটা শিখিয়েছিলাম, ছবি আঁকিয়েছিলাম, ভারসাম্য জাতীয় আয় কোথায় নির্ধারিত হয়,
ভারসাম্য জাতীয় আয় দেখ এখানে এখান দিয়ে একটা 45 ডিগ্রি রেখা গেছিল না, 45 ডিগ্রি রেখা বলেছিলাম না। আর সঞ্চয় মানে সরি কনজাম্পশন কত দিয়েছিল, কনজাম্পশন গেছিল না, এটা ধর কনজাম্পশন কার আর এটা ধর আয় আয় ইনকাম কার। তাহলে এই দুটো যেখানে ইন্টারসেক্ট করেছে সেখানেই তো ভারসাম্য এসেছে। তো এখানে কি লিখেছে, লেখা আছে যে ভারসাম্য জাতীয় আয় নিতে হয়, বলে যে ভোগ রেখা মানে এই যে কনজাম্পশন কার। আর 45 ডিগ্রি সঞ্চয় শূন্য আয় রেখা, এই যে সঞ্চয় শূন্য আয় রেখা, এটা এই দুটো যেখানে ছেদ করে পরস্পরকে সেটা হচ্ছে সিম্পল কোশ্চেন। মানে এটা এটা ছবিতে তো পরীক্ষায় ছবি আঁকতে দেবে না, তোকে যে জানতে হবে ছবিটা, ঠিক আছে তো। আর ভোগ ব্যয়ের সঙ্গে বিনিয়োগ যুক্ত হলে তাকে কি বলে, এবার দেখ ভোগ ব্যয়ের সঙ্গে বিনিয়োগ যুক্ত হলে তাকে আমি তো বলি ভোগ ব্যয় মানে কি সি, আর বিনিয়োগ মানে কি আয়। স্যার ব্যাপারটা কেমন, আমি তো মন দিয়ে শুনতে ছবিটা দিয়ে তাকাবো। ধর এটা একটা ছবি আঁকলাম, মানে এবার ধর আমি তোকে বলছি বিনিয়োগ রেখা এটা আর ভোগ ব্যয় এটা। ধর সাপোজ ধর আমি তোকে বলছি এটা তো বিনিয়োগ, এখানে লিখছি তো বোঝার জন্য আয়, আর এটা ধর কনজাম্পশন সি, মন দিয়ে শুনবি কিন্তু। এখানে ধর আয় ধরলাম আয় হচ্ছে 10 টাকা, আর ভোগ ব্যয় ধরলাম ধর 40 টাকা। তাহলে এবার সি প্লাস আয় যোগ করলে কত হবে, 50 টাকা। তাহলে 50 টাকা 40-এর উপরে হবে না নিচে যাবে, ওপরে যাবে। তা 50টা কেমন যাবে জানিস, 50টা এইভাবে যাবে, এইভাবে। এটাকে বলে সি প্লাস আই। বুঝতে পারলি কি বললাম, এরকম ভাবে ছবিটা হবে। তাই এখানে লিখেছে ভোগ ব্যয়ের সঙ্গে বিনিয়োগ যুক্ত হলে, মানে এই দেখ ভোগ ব্যয় মানে 40 সাথে 10 যুক্ত হলে তাহলে কি হবে, ভোগ ব্যয় বেড়ে যাবে, ভোগ ব্যয় বেড়ে যাবে। ব্যাপারটা সেরকম নয়, ভারসাম্য জাতীয় আয় বেড়ে যাবে, ভারসাম্য জাতীয় আয় বেড়ে যাবে। কি করে ভারসাম্য জাতীয় আয় বেড়ে যাবে, এখানে দেখ আয়ের লেখাটা তার আয় কার্ভটা এরকম ছিল, আয় 45 ডিগ্রি। তো প্রথমে ছিল ভারসাম্য জাতীয় আয় এখানে, আর এখন হলো এখানে। তো ভারসাম্য জাতীয় আয় বাড়লো না কমলো, বুঝতে পারলি এবারটা। মানে বুঝতে পেরেছিস কি বলতে চাইছে, আগে ভারসাম্য জাতীয় আয় কোথায় ছিল, এখানে ছিল, এখন কোথায় হলো, এখানে হলো, তো বেড়ে গেল। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সারটা বুঝতে পারবে। তারপর কি বলছে, হ্যাঁ অ্যান্সার গুলো, না অ্যান্সার গুলো তো এইভাবে করা নেই। এখানে দেখ অ্যান্সার গুলো কি আছে, এই যে কোশ্চেন তোলা আছে দেখবি একটু নীল, এটা কালো কালি, কালোর মধ্যে নীল কালি করা আছে, সেটা বুঝতে পারি। এবার কিছু কিছু নীল কালি হয়তো বোঝা যাচ্ছে না, সেটা আমাকে আমার থেকে জেনে নিবি, বলে দেবো, কিন্তু দাগ দিয়েছি এখানে। এবার বলছে এটা তো পড়েছিলি, এত পড়া তো অবশ্যই দেখা দরকার, মনে পড়ে একটা এতক্ষণ অঙ্ক করার কনজাংশন ফাংশনে সিটাকে কি বলতো মনে পড়ে, সি ইকুয়াল টু কি বলেছিল মনে পড়ে বল, এ প্লাস বি ওয়াই। এটা আসার দরকারই নেই, নিচের কোনটি সঠিকভাবে ভোগ অপেক্ষক নির্দেশ, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এটা হয়ে যাবে। আর বলছে কি আয় যখন শূন্য হয়, আয় যখন শূন্য হয় তখন ভোগ ব্যয় কি হয়, আয় যখন শূন্য হয় ভোগ ব্যয় কিছু হয় কি হয় না, হয়। তা আয় যখন শূন্য হয় ভোগ ব্যয় শূন্য হয়, স্যার এটা কাটা। আয় যখন শূন্য হয় কিছু সঞ্চয় থাকে, আরে ইনকাম যখন শূন্য হয় সঞ্চয় তো হবেই না, ইনকাম যখন শূন্য হয় কিছু বিনিয়োগ থাকে না, আয় যখন শূন্য হয় কিছু ভোগ ব্যয় থাকে, এটা হবে কারেক্ট। বুঝতে পারি তো। তা এখনো পর্যন্ত যা যা পড়েছে সেই অনুযায়ী বেশ করেই করাচ্ছি। এবার দেখ ছোট্ট একটা অঙ্ক বুঝছি। বল। ঠিক আছে। বলছে কোনো অর্থনীতিতে সরকার কিছু অতিরিক্ত বিনিয়োগ করেছে, বলছে কোনো একটা ইকোনমিতে দেশের সরকার অতিরিক্ত, আগে যা বিনিয়োগ ছিল সরকার এখন আরো বিনিয়োগ করেছে, অতিরিক্ত বিনিয়োগ করেছে, মানে ইনভেস্টমেন্টের কথা বলছে। যখন প্রান্তিক সঞ্চয় প্রবণতা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রান্তিক সঞ্চয় প্রবণতা এমপিসি 0.5, ঠিক আছে, এবং বৃদ্ধিগত জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে 2000, তাহলে তখন সরকার কর্তৃক অতিরিক্ত বিনিয়োগের পরিমাণ কত, সরকার কর্তৃক। এখানে দেখ এখানে কি বলছে, সরকার কর্তৃক অতিরিক্ত বিনিয়োগের পরিমাণ কত। তো দেখ এখানে আমি তোকে বলে দিচ্ছি অ্যান্সারটা কি হবে। ওই ফর্মুলা আগে যা ছিল লেখ, কি ছিল ফর্মুলা বল, বিনিয়োগের ফর্মুলা কি ছিল, বিনিয়োগ গুণকের ফর্মুলা কি ছিল, ডেল্টা ওয়াই ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি, ঠিক তো। এখানে কি করবো ডেল্টা, এখানে করবো ডেল্টা, কি ছিল ডেল্টা, ওই আই ছিল, আই তো ছিল মনে হয়, ডেল্টা আই বা ডেল্টা এ ছোট ছিল, যা খুশি লিখতে পারিস কোনো সমস্যা নেই, ডেল্টা আই বা ডেল্টা এ, ডেল্টা আই বা ডেল্টা আই। এবার কি বলেছে, কোন অর্থনীতিতে সরকার কিছু অতিরিক্ত বিনিয়োগ করেছে, ঠিক আছে, অতিরিক্ত বিনিয়োগ করেছে। যখন প্রান্তিক সঞ্চয়ের মধ্যে এমপিসি, তাহলে কি লিখবো 1/1 মাইনাস 0.5, আর ডেল্টা আই কত লিখলাম, ডেল্টা আই
সরকার কিছু বলেছে? সরকার অতিরিক্ত বিনিয়োগ কত বিনিয়োগ করেছে কিছু বলে? বৃদ্ধি ও জাতীয় আয়ের পরিমাণ কত? 2000। তাহলে কি ডেল্টা আই বের করতে পারবি? করে দেখ ডেল্টা আই কত বেরোচ্ছে, জাস্ট করে দেখ, আমি তোকে বলছি। করে দেখ কত বেরোচ্ছে। এটাতে বেরোচ্ছে 1/0.5 আর এটাতে 2000। তাহলে ক্রস করে দে না, তাহলে তো বেরিয়ে যাবে অ্যান্সার। 4000 বেরোচ্ছে। তাহলে এখানে লিখে করাই গেল, সুবিধা হচ্ছে, দাঁড়া লিখে করাচ্ছি। দেখ লিখে লিখে করাচ্ছি। বিনিয়োগ গুণক বের করার ফর্মুলা কি ছিল? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, ঠিক আছে তো? ওটা বের করার ফর্মুলা কি ছিল? নিশ্চয়ই মনে আছে। ছিল ডেল্টা ওয়াই ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি। আর ডেল্টা কি ছিল? ডেল্টা এ বা ডেল্টা আই, যা খুশি একটা লিখতেই পারিস, ঠিক আছে? ডেল্টা আই লিখলাম। এটা কত বলেছিল? 2000। 2000টা কি বলেছিল? বলেছিল জাতীয় আয়ের পরিমাণ 2000। বলছে কি, এবং আরেকবার পড়াচ্ছি, দেখাচ্ছি। এখানে বলছে বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় আয়ের পরিমাণ, বৃদ্ধিপ্রাপ্ত জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে 2000। ডেল্টা ওয়াই 2000, এটা 1/, কত ছিল? এমপিসি কত বলেছিল? 0.5। তাহলে ডেল্টা আই কত? তাহলে কত হচ্ছে? তুই একটু ভুল করেছিস ক্যালকুলেশন, 4000 হয়নি রে। 4000 হবে না, 1000 হবে। ক্যালকুলেশন ভুল করেছিল। 2000 সাথে 0.5 গুণ করলে কত হয়? 1000 হয়। 2000 সাথে 0.5 গুণ করলে 1000 হয়। তাহলে লিখবো 1000 ইকুয়াল টু ডেল্টা আই। এটা হবে অ্যান্সার। না না, ডেল্টা আই করে করে দিস। ডেল্টা আই করে লিখে দেখ, এদিক টাকা, এদিক টাকা। কোথায় 2000 টাকা লিখবো? এখানে বলেছে জাতীয় আয় 2000। এবার বলেছে কি, নেক্সট কোশ্চেন বলেছে এখানে দেখ, যখন এমপিসি ইকুয়াল টু এমপিএস হয়, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো। বলছে যখন এমপিসি ইকুয়াল টু এমপিএস হয়, তখন বিনিয়োগ গুণকের মান 2 হয়। ভালো করে দেখ কিভাবে, খুব ভালো করে বুঝবি। এখানে বলেছে এমপিসি আর এমপিএস যদি সমান হয়, তাহলে বিনিয়োগ গুণকের মান 2 হয়। কি করে? দেখে নে কি করে। ওরা বলেছে এমপিসি ইকুয়াল টু যদি এমপিএস হয়, তখন বিনিয়োগ গুণকের মান 2 হবে। বিনিয়োগ গুণক মানে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লাই 2 হয়। কি করে? দেখ আমরা কি জানি, এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1।
ঠিক আছে? তো এবার বল এমপিসির জায়গায় এমপিএস বসিয়ে দে। এমপিসির জায়গায় যদি এমপিএস বসিয়ে দিস তাহলে এমপিএস প্লাস এমপিএস ইকুয়াল টু 1, 2 এমপিএস ইকুয়াল টু 1, তাহলে একটা এমপিএস কত হবে 1/2, এমপিএস কত হলো 1/2। আর আমরা কি শিখেছি, বিনিয়োগ গুণকের মান কি ছিল 1 বাই কি ছিল 1/এমপিএস, মনে পড়ছে 1/এমপিএস। তাহলে 1/এমপিএস এর ভ্যালু কত 1/2, তাহলে কত হচ্ছে 2 হচ্ছে। কোনটা কত অব্দি বুঝেছিস? কে বের করার ফর্মুলা কি মতে বল, বিনিয়োগ গুণকের যে এতগুলো করলাম বিনিয়োগ গুণকের ফর্মুলা কি লিখলাম, এই তো লেখা ছিল, এটা তো বিনিয়োগ গুণক, এটা বিনিয়োগ গুণক ছিল 1/1 - এমপিসি, আর 1 - এমপিসি এটা কি বলে এমপিএস, তাই তো লিখলাম 1/এমপিএস। এমপিএস এর ভ্যালু কত 1/2, তাহলে 1/1/2 করলে কত 2 হয়, সিম্পল তো। তার মানে যদি এটা তো তোকে করে দেখাতে হবে না, তোকে পরীক্ষায় বলবে যদি বলো এমপিসি আর এমপিএস যদি সমান হয় তখন বিনিয়োগ গুণকের মান কত হয় 2 হয়, তখন বিনিয়োগ গুণকের মান 2 হয়, এটা মাথায় রাখতে হবে। বলো তাহলে বলি, তাহলে একটা কোশ্চেন বলো, এরপরে ধর তোকে একটা কোশ্চেন এরকম বললো, বলো তোকে বললো কে এর মান 1 হয়, ভালো করে শুন, কে মানে বুঝিস, কে মানে কি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, বিনিয়োগ গুণকের মান 1 হবে। এমপিসি কত হলে বিনিয়োগ গুণকের মান 1, অপশন দিয়ে দেবে তো, অপশন দিয়ে দেবে এমপিসি কত হলে বিনিয়োগ গুণকের মান 1 হবে। ঠিক আছে, তো ধর ফর্মুলা কি দেখ, 1/1 - এমপিসি, হ্যাঁ কি না? তুই যে কোনো ভাব, তুই নিজেই ভাব, এমপিসির ভ্যালু কত বসালে 1 বেরোবে, 1 বেরোতে গেলে কি হবে স্যার, 1 ভাগ নিচে কত হতো এদিক টাকা 1ই হতে হবে। তো মানে 1 থেকে এখানে কত লিখতে হবে, তাহলে 1 হবে 0। এত এটা বুঝতে পারছিস, সিম্পল জিনিস তো, তো বাচ্চাদের জিনিস খেলা। এখানে বলেছে যে কে এর মান 1 হবে, কে এর মান কখন 1 হবে, 1/1 করলে তো কে এর মান 1 হবে, কে 1/1 করলে তো এখানে তো অলরেডি 1 আছে, তাহলে এখানে যদি 0 করিস তাহলে তো 1 হয়ে যাবে। তার মানে এমপিসির ভ্যালু কত হতো 0। তো এটা মাথায় রাখবি যে এমপিসির ভ্যালু 0 হলে, এমপিসির ভ্যালু 0 হলে কত হচ্ছে, এমপিসি ভ্যালু 0 হলে কত হয়, কে এর ভ্যালু 1 হবে। আচ্ছা এবার যদি বলি বল দেখি এমপিসির ভ্যালু 1 হলে কে এর ভ্যালু কত হবে, পারবি না করতে, 1/1 - 1, তাহলে 1/0 আনডিফাইন্ড হবে। তাহলে এগুলো তোকে জেনে রাখতে হবে, এগুলো তো তোকে পরীক্ষায় বলে দেবে না, এগুলো তোকে মাথায় রাখতে হবে, অপশন বলে দেবে না, এগুলো তোকে মাথায় রাখতে হবে। হলো, এতক্ষণ বিনিয়োগ গুণক পড়ালাম, এবার দেখি শুধু কি বিনিয়োগ গুণকের অঙ্কই ভরে দিয়েছি নাকি অন্য কিছু আছে দেখি। এই দেখ ভালো করে শোন, লেখ একটা ফর্মুলা লিখে নে, কর গুণক বের করার ফর্মুলা লেখ, কর গুণক লিখবি, হ্যাঁ লেখ, কর গুণককে ইংরেজিতে বলা হয় ট্যাক্স মাল্টিপ্লায়ার, এরকম অঙ্ক দেয় ট্যাক্স মাল্টিপ্লায়ার, ট্যাক্স মাল্টিপ্লায়ার এর ফর্মুলাই বলুন। আমি যখন প্রুফ করাবো প্রুফে বুঝিয়ে দেবো, বাট এর ফর্মুলাটা আমি তোকে লিখে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে -p ডিভাইডেড বাই 1 - p, কর গুণকের ফর্মুলা। আমি যখন মানে বলি স্যার কি করে হলো এটা বোঝাবো যখন এটার অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস যেমন আগের দিন করালাম না 1/1 - এমপিসি কি করে হলো ইন্টু ডেল্টা এ করেছিলাম ইকুয়াল টু ডেল্টা ওয়াই, প্রুফ করে মনে মনে অ্যালজেব্রা দিয়ে বুঝিয়েছিলাম, সেম ভাবে বুঝাবো। কিন্তু আগে এখন যেহেতু অঙ্ক আছে, অঙ্কটা করার জন্য একটু দেখে নিন।
তাহলে শুধু ডাইরেক্ট কর বিনিয়োগ বের করার ফর্মুলা মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি, মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি। শুনতে পাচ্ছিলাম না না, সেগুলো এই সূত্রগুলো কিভাবে আসলো এইগুলো পরীক্ষায় দেবে না, এগুলো পরীক্ষায় দেবে না, ঠিক আছে? এইগুলো কেন, এই দেখ, মানে অনেকে বুঝতে চাই ব্যাপারটা কি করে হলো, তার জন্য বোঝাচ্ছি। এবার যদি কেউ যদি এটা মুখস্থ করে নেয় তাহলে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওটা জানা থাকলে কি হয়, যেখানে এমসিকিউ অনেক এমসিকিউ রেডি থাকে, অনেক এমসিকিউ ক্লিয়ার হয়ে যায়। যেটা যেটা বলছি, এখানে কোশ্চেন কি ছিল বল, এমপিসি 0.6 বলেছে, এমপিসি কত বলে 0.6, তাহলে এমপিসি 0.6 আর বিটাকেই তো আমরা এমপিসি বলি, হ্যাঁ কি না? 0.6 লিখো মাইনাস 0.6 ডিভাইড বাই 1 মাইনাস 0.6 হয়ে গেল। তাহলে মাইনাস 0.6 ডিভাইড বাই 0.4, তাহলে কত হচ্ছে, করে ফেল, করে দেখি কত হচ্ছে, 0.6 ডিভাইড বাই 0.4, 1.5, অ্যান্সার হবে মাইনাস 1. শেষ। তাহলে বুঝতে পারলি অঙ্কটা? তাহলে তুই একটা জায়গায় নোট করে রাখ, সুন্দর করে নোট করে রাখ, কর গুণক বের করার ফর্মুলা, এটা কিন্তু দেবে, কিন্তু কর গুণক, যেটা কর গুণক লিখলি না, এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, পরীক্ষা দিতে পারে, কর গুণকের ফর্মুলা বলে, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, বুঝেছিস? এটাকে হাইলাইট করে দিলাম সুন্দর করে, ইম্পর্টেন্ট বক্স করে রাখ। সব করা না, যতগুলো গুণক আছে সব কটা গুণকের ফর্মুলাগুলো এক জায়গায় জড়ো করতে হবে, পরীক্ষায় কিন্তু গুণকের উপর অঙ্কও দেবে, আবার এমসিকিউ দেবে, এটা মাথায় রাখ। তাহলে বুঝতে পারলি তো কি লিখলাম? এবার দেখ পরের অঙ্কটা দেখ, পরের অঙ্কটা করে, দেশের ভোগ অপেক্ষক, ভোগ অপেক্ষক মানে সি বলে দিই, দেখ সি, বিনিয়োগের পরিমাণ 150, সরকারি ব্যয় 120, ঠিক আছে, করের পরিমাণ 100 হলে ভারসাম্য আয়ের স্তর কত? কিছুক্ষণ আগেই করলাম তোকে, কিছুক্ষণ আগেই তোকে করালাম। তাহলে চ আরম্ভ কর অঙ্কটা, অঙ্কটা পারা যাবে, অঙ্কটা পারা যাবে, অঙ্কটা আরম্ভ কর। পাঠিয়ে দিয়েছি, সব পাঠিয়ে দিয়েছি। কোশ্চেনটা দেখ কি বলেছে, আবার বলছে ভোগ অপেক্ষক তোকে কি বলেছে, সি বলে দিয়েছে কত, 150 প্লাস 0.6 ওয়াই। এটা বলছে 150 প্লাস 0.6 ওয়াই। দেখ কোশ্চেনটা ভালো করে পড়ে নে। এখানে বলেছে দেশের ভোগ অপেক্ষক হলো সি, 150 প্লাস 0.6 ওয়াই, বিনিয়োগ বলেছে কত, 150, বিনিয়োগের পরিমাণ মানে আয়, আয় বলে দিয়েছে কত, 150, 150, ঠিক আছে, আয় বলেছে 150। আর সরকারি ব্যয় মানে জি বলে দিয়েছে কত, সরকারি ব্যয় জি বলেছে 120, ট্যাক্স করের পরিমাণ কত বলেছে, করের পরিমাণ বলেছে 100, বলছে এটা যদি হয় তাহলে বলো ভারসাম্য জাতীয় আয় স্তর। তো ভারসাম্য জাতীয় আয় স্তরের ফর্মুলা তো জানিস, এইমাত্র করালাম, ভারসাম্য জাতীয় আয় স্তরের ফর্মুলা বলতে হবে তোকে, তাহলে লিখতে পারি তো ডেল্টা ওয়াই, ভারসাম্য জাতীয় আয়ের স্তর বের করতে বলছে। আচ্ছা, এটা আমি একটু পরে করছি, এটা পরে করছি, বাকিগুলো করে ফেলি, বাকিগুলো করে ফেলি। দেখ আমাকে ভারসাম্য জাতীয় আয় স্তর বের করতে বলছে, এটা করবো, এটা কিন্তু করবো, একটু ওয়েট কর। আর কি বের করতে বলেছে, আর কি বের করতে বলেছে, আর বের করতে হবে সরকারি ব্যয় গুণক, এর ফর্মুলা লেখ, এর ফর্মুলা লেখ, সরকারি ব্যয় গুণকের ফর্মুলা লেখ, লেখ সরকারি ব্যয় গুণক, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ইংলিশ হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, এটার ফর্মুলা লেখ। হ্যাঁ বল, সরকারি ব্যয় গুণক, ওই একই ফর্মুলা, গুণক বের করতে হবে, গুণক। মনে পড়ে তুই যখন ইনভেস্টমেন্ট মাল্টিপ্লাই করলি কি করলি, 1/1 - বি, ট্যাক্স মাল্টিপ্লাই কি করলি, -b/1 - বি, এরকম সেরকম হবে। তাহলে কি বললাম, সরকারি ব্যয় গুণক, ফর্মুলা লিখবি 1/1/1 - এমপি, ওই একই ফর্মুলা, 1/1 - এমপি। কি লিখলাম, সরকারি ব্যয় গুণকের ফর্মুলা কি লিখলাম, 1/1 - এমপি। তাহলে আমাদের অঙ্কে 1 / 1 - এমপিসি কত ছিল, অঙ্কে এমপিসি দেখতো, এমপিসি কত বলে দিয়েছিল, বলতে পারবি এই অঙ্কে এমপিসি কত, বলতে পারবি এমপিসি কত? দেখ
এইটাকে কি বলা হয়, এখানে কি লিখতাম এ, এটাকে লিখতাম এ আর এটাকে লিখতাম বি, ওয়াই লিখতাম না? তাহলে বি কত, 0.6, আর বি কে তো এমপিসি বলে, তাহলে এমপিসি বলে যে 0.6, তাহলে 1/0.4 করে ফেল, 1/0.4 করলে কত হচ্ছে, 2.5। এটা হলো তোর সরকারি ব্যয় গুণক। তাহলে কি শেখালাম ফর্মুলা, সরকারি ব্যয় গুণকের ফর্মুলা দিয়ে দিলাম। দেখ সরকারি ব্যয় গুণক আর বিনিয়োগ গুণক দুটো ফর্মুলা একই ফর্মুলা, শুধুমাত্র আলাদা কি হয়েছে, ট্যাক্স, ট্যাক্স মাল্টিপ্লাই মানে কর, কর গুণক। এবার কর গুণক বের করতে হবে, বল কর গুণক বের করার ফর্মুলা কি ছিল, দেখ আগেরটাই লিখেছিলাম, ট্যাক্স মাল্টিপ্লায়ার কি ছিল ফর্মুলা, মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি, এটাতে ছিল মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি। বল মাইনাস বি কত ছিল, 0.6 ডিভাইড বাই ওয়ান মাইনাস 0.6 কত হচ্ছে, মাইনাস 0.6 ডিভাইড বাই 0.4 কত হচ্ছে, 0.6 কে 0.4 দিয়ে ভাগ কর, কত হচ্ছে, -1.5। তাহলে বুঝতে পারলি তো কি কি বের করতে বলছিল, সরকারি ব্যয় গুণক করে দিই, কর গুণক বের করে দিচ্ছি। এবার বলেছে কি, বলেছে কি তোকে বলেছে যদি সরকারি ব্যয় 100 টাকা বৃদ্ধি পায় তাহলে ভারসাম্য আয়ের কি পরিবর্তন হবে। ঠিক আছে, বলছে আহ সরকারি ব্যয় যদি 100 টাকা বৃদ্ধি পায় তাহলে, শুনছিস তো কি বললাম, বলে যে সরকারি ব্যয় যদি 100 টাকা বেড়ে যায় তাহলে নতুন ভারসাম্য জাতীয় হয় কত হবে। তাহলে সরকারি ব্যয় যদি বেড়ে যায় তাহলে ফর্মুলাটা কি হবে, দেখ ফর্মুলাটা কি লিখবি, লিখবো ডেল্টা ওয়াই, 4 নম্বরে আছে ডেল্টা ওয়াই ইকুয়াল সরকারি ব্যয়ের গুণক কি ছিল। দেখ সিম্পলি ভাবে ভাববি, তোকে বলতে চাইছে কি সরকারি ব্যয়, যদি সরকারি ব্যয় 100 টাকা বেড়ে যায় তাহলে ভারসাম্য আয়ের পরিবর্তন কি হবে। তাহলে স্যার এখানে কোন ভারসাম্য আয়ের ফর্মুলা নেই, বিনিয়োগ গুণকের ফর্মুলা লিখবি, সরকারি ব্যয়ের ফর্মুলা লিখবো নাকি কর গুণকের ফর্মুলা লিখবি, মানে কোন গুণকের ফর্মুলা লিখতে হবে এখানে, এখানে কোন গুণক লিখবি, সরকারি ব্যয় গুণকের ফর্মুলা লিখবি। তাহলে কি হবে, লিখবো ডেল্টা ওয়াই ইকুয়াল টু কি ছিল, 1/1 মাইনাস এমপিসি, ঠিক আছে, ইনটু কি লিখবো, ইনটু ইনটু লিখবো ডেল্টা জি, ইনটু কি লিখবো ডেল্টা জি। বুঝতে পারলি কেন ডেল্টা জি, ডেল্টা জি কিনে কেন লিখলাম, সরকারি ব্যয়ের পরিবর্তন বলে, আর ওখানে কি ছিল, বিনিয়োগের পরিবর্তনের ফলে দেখতে হবে কার পরিবর্তন হচ্ছে। তাহলে ডেল্টা ওয়াই 1/1 মাইনাস এমপিসি অলরেডি করে ফেলেছিস কত, 2.5, এটাকে লিখবো 2.5। আর সরকারি ব্যয়ের পরিবর্তন কত হয়েছে বল, সরকারি ব্যয়ের পরিবর্তন কত বললাম, 100, না এই তো গভর্নমেন্ট 2.5, এটা তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। তুই ট্যাক্স কেন বলি, ট্যাক্স তো ট্যাক্স না, তুই গভর্নমেন্ট বলছিস, গভর্নমেন্ট তো 2.5, আচ্ছা 2.5 ইন্টু সরকারি ব্যয়ের কত পরিবর্তন হয়েছিল, দেখি সরকারি ব্যয়ের পরিবর্তন কত বলেছিল, সরকারি ব্যয়ের পরিবর্তন 100 হয়েছিল, 100, তাহলে 2.5 এর সাথে 100 গুণ কত হচ্ছে তাহলে 250, কত হলো 250। এবার দেখতে হবে আগে কত ছিল, আগে কত ছিল, এটা তো 250 বলে, বলছে নতুনটা কত, তার আগে বলতে হবে আগে কত ছিল। এখানে বলেছিল না, এই যে এখানে কি বলছো, ভারসাম্য আয়ের স্তর, আর ভারসাম্য আয়ের স্তর কি, ফর্মুলাটা এক একটা করছি, ভারসাম্য আয়ের স্তর ফর্মুলা কি, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। তাহলে সি কত বলেছিল অঙ্কে বল, সি, সি কত বলেছিল এ, এই দেখ সি বলেছিল 150 প্লাস 0.6 ওয়াই, 150 প্লাস 0.6 ওয়াই প্লাস আর আই কত ছিল আগে দেখে নে, তারপর চব্বিশ, আই মানে ইনভেস্টমেন্ট কত ছিল 150 ইকুয়াল টু ওয়াই, ওয়াই 0.6 ওয়াই এদিক চলে আসবে, মাইনাস 0.6 ওয়াই, 150 150 যোগ করে কত হলো 300, তাহলে 0.4 ওয়াই ইকুয়াল টু 300, তাহলে ওয়াই কত হবে, 300 কে 0.4 দিয়ে ভাগ করবো কত, তার থেকে কম দিচ্ছি।
তাহলে নতুন ভারসাম্য আয় স্তর কত? নতুন আগে ছিল হচ্ছে 750, ঠিক আছে, এখন বাড়লো 250। আগে ছিল 750, এখন বাড়লো 250, তাহলে হলো কত? বুঝতে পারলি? ইনিশিয়াল স্টেজে তোর ভারসাম্য কত ছিল? ইনিশিয়াল স্টেজে তো জাতীয় আয় কত ছিল? 750, এখন বাড়লো কত? জাতীয় আয় 250, তাহলে টোটাল হলো কত? 1000। 750 250 যোগ করে 1000 হবে। বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। কি বলছিস, তোর কথা কিছু বুঝতে পারছি না, ভালো করে বল। 250টা এখানে হলো, এটা হচ্ছে ডেল্টা মানে পরিবর্তন। 250 পরিবর্তন হয়েছে, ঠিক আছে তো? আর আগে ছিল ইনিশিয়াল স্টেজ ছিল 750, 750 ছিল, 250 পরিবর্তন হলো। কি নেটটা দেয়? বলছে এমপিএস যদি, এটা সোজা কোশ্চেন, এমপিএস যদি 1/4 হয় তাহলে বিনিয়োগ গুণকের মান কত? বিনিয়োগ গুণক বলেছে, বিনিয়োগ গুণক আমাদের বিনিয়োগ গুণক। তো গুণককে কে বলা হয়? 1/1 মাইনাস এমপিসি। তার মানে কি 1/MPS, তাহলে 1/1/4, 1/4 তাহলে 1/4 করলে কত হবে? 4 হবে অ্যান্সার। হয়ে গেল। 3-এর ওপরে এইটুকুর মধ্যে অ্যান্সার হয়ে যাবে। হলো। এবার কি বলে নেক্সট, চারেরটা বলছে এমপিসি 0.5 হয়, এমপিসি যদি 0.5 হয় তাহলে বিনিয়োগ গুণক কত হবে? তাহলে কে ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি, 1 মাইনাস 0.5, তাহলে 1 থেকে 0.5 বাদ দিলে কত হবে? 0.5, আর 1/0.5 করলে কত হবে? 2 হবে। শেষ। 4 নম্বর অঙ্ক শেষ। 5 নম্বর অঙ্কটা দেখি, এদিকে আছে। এই দেখ 5 নম্বরটা কিচ্ছু নেই, সোজা কোশ্চেন। জাস্ট দেখিয়ে দিচ্ছি, এমপিসি 0.8 হয় তাহলে বিনিয়োগ গুণকের মান তো বেরিয়ে যাবে। এমপিসি 0.8, তাহলে ফর্মুলা কি? বিনিয়োগ গুণকের ফর্মুলাটা কি বলো? কে ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি। এমপিসি বলো 0.8, তাহলে 1/0.2, তাহলে কত? 5 হচ্ছে। সিম্পল কোশ্চেন দিয়েছে। 6 নম্বর অঙ্কটা, 6 নম্বরটা পড়ে দেখাতে হবে। বলছে ভোগ অপেক্ষক যদি এটা হয়, সি যদি এটা হয়, বিনিয়োগ ব্যয়, বলছে বিনিয়োগ ব্যয় মানে ওই ইনভেস্টমেন্টের কথা বলছে, বিনিয়োগ ব্যয় যদি এত কোটি টাকা হয় তাহলে জাতীয় আয়ের স্তর কত হবে? আর জাতীয় আয়ের স্তরে ভোগ ব্যয় কত হবে? কিছুক্ষণ আগেই করালাম। তাহলে তাহলে দেখ ওরা কি করেছে, চলে আয় খাতায় চলে আয়। 6 নম্বর অঙ্ক, ওরা তোকে বলে দিয়েছে কি সি ইকুয়াল টু 100 প্লাস 0.4 ওয়াই। সি মানে ভোগ ব্যয়, সি মানে হচ্ছে ভোগ ব্যয়, এটা বলে দিয়েছে। আর বিনিয়োগ ব্যয় মানে ইনভেস্টমেন্ট কত বলে দিয়েছে? 1100 টাকা। ইনভেস্টমেন্ট বলে দিয়েছে 1100 টাকা। ঠিক আছে তো? বলছে বলো সিম্পল কথা, জাতীয় আয়ের স্তর কত? ফর্মুলা কি জানি? ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। ওয়াই ইকুয়াল টু সির জায়গায় লিখবো 100 প্লাস 0.4 ওয়াই, আর আই লিখবো 1100, তাহলে ওয়াই মাইনাস 0.4 ওয়াই ইকুয়াল টু 1100 আর 100 যোগ করে 1200 হয়। তাহলে এটা লিখবো 0.6 ওয়াই ইকুয়াল টু 1200। ঠিক আছে তো? তাহলে শুধু ওয়াই কত? 1200/0.6, কত হচ্ছে? 2000। ঠিক আছে, তাহলে আমার প্রথম কোশ্চেনের অ্যান্সার বেরোলো জাতীয় আয়ের স্তর কত? 2000। এটা পুরো হয়ে গেল, জাতীয় আয়ের স্তর 2000 বেরিয়ে গেল।
বুঝলি, বুঝতে পেরেছিস? এবার বলেছে ভোগ ব্যয় কত, জাতীয় স্তরে ভোগ ব্যয় কত, কারণ ভোগ ব্যয় বের করা হলো কি সি, সি ইকুয়াল টু 100 প্লাস 0.4 ওয়াই। তাহলে 100 প্লাস 0.4 আর ওয়াই এর ভ্যালু 2000, তাহলে কত হচ্ছে 100 আর এটা হচ্ছে 800, টোটাল হয়ে গেল 900। বেশ, বুঝলে পুরোটা। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে একটি দেশের সঞ্চয় অপেক্ষক বা সঞ্চয় অপেক্ষক বলছে এস ইকুয়াল টু -100 প্লাস 0.6 ওয়াই। ঠিক আছে, এস হচ্ছে সঞ্চয় আর ওয়াই হচ্ছে জাতীয় আয়। যদি হয় তাহলে বিনিয়োগ ব্যয়, আর বলছে যদি বিনিয়োগ ব্যয় 1100 কোটি টাকা হয় তাহলে ভারসাম্য জাতীয় আয় স্তর কত, আর হচ্ছে জাতীয় আয় স্তরে ভোগ ব্যয়ের পরিমাণ কত হবে। দেখি, দেখা যাক অঙ্কটা করা যাক, 7-এর অঙ্কটা। তাহলে লেখ প্রথমে 7 নম্বর কি লেখা আছে এখানে, এখানে বলে দিচ্ছে ওরা এস ইকুয়াল কি বলেছে -100 প্লাস 0.6 ওয়াই। আর কি বলে দিয়েছে, আর বলেছে ইনভেস্টমেন্ট মানে আয় বলে দিয়েছে কত, 1100 টাকা। আর আমরা কি জানতাম, আমরা কি জানি যে একটা জিনিস শিখেছিলাম, একটা জিনিস শিখেছিলাম যে দেশে ইকুইলিব্রিয়াম কখন আসে, একটা বলেছিল এটি ইকুয়াল টু এএস, আর একটা কি বলেছিল এস ইকুয়াল টু আই, তাই তো? তাহলে এখানে এস ইকুয়াল টু আই করাটা বেটার হয়ে যাচ্ছে, কারণ এস ও দিয়ে গেছি আইও পেয়ে গেছে। তাহলে আমরা কি জানি এস ইকুয়াল টু আই, এস লিখবো -100 প্লাস 0.6 ওয়াই ইকুয়াল টু 1100। ঠিক আছে, তাহলে কি লিখবো 0.6 ওয়াই ইকুয়াল টু দেখ -100 ওদিকে গেলে +100 মানে 1200, 0.6 ওয়াই ইকুয়াল টু 1200, তাহলে ওয়াই কত হবে 1200 কে 0.6 দিয়ে ভাগ কর, কত হচ্ছে 2000। তাহলে তোর বেরিয়ে গেল কি ভারসাম্য জাতীয় আয় স্তর। এবার বলছে এখানে ভোগ ব্যয়টা কত, ভোগ ব্যয়ের পরিমাণ কত হবে। একটা জানি না ফর্মুলা ভোগ ব্যয়ের পরিমাণ, আহ, আমরা কি জানি বল, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, হ্যাঁ কি না, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। তাহলে আমাকে বের করতে হবে কি সি, তাই তো, ভোগ ব্যয় সি বের করতে হবে। তাহলে সি কি হবে ওয়াই মাইনাস এস, ওয়াই কত 2000 আর এস কত এস, সি প্লাস আই করে লাভ কি হবে তোর, তোকে বের করতে হবে। হ্যাঁ ওটা করলেও করতে পারিস, ওটাও একই ব্যাপার, কোনো সমস্যা নেই, করলেই হবে। দেখ এদিক দেখ করলে করে ফেল, যে কোনো ভাবে করলেই হবে। আমরা জানি ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, আমাকে তুই বলি ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস ও করে সি প্লাস আই ও করে, যাই হোক একটা করলেই হবে, একটা করলেই হবে, দুটো দিতে করা যায়। তাহলে এখানে কি হচ্ছে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, তাহলে সি বের করা হলো কি ওয়াই মাইনাস এস, ওয়াই তো 2000 বের করলাম, আর এস কত বলে দিয়েছে দেখ, এস তো বলেনি কিন্তু আই বলেছে, এস আর আই তো একই জিনিস, কত 1100, 2000 থেকে 1100 বাদ দিলে কত হচ্ছে, অ্যান্সার 900 হয়ে গেছে। নেক্সট কি বলেছে, বলছে ধরা যাক প্রান্তিক ভারসাম্য, সরি, জাতীয় ভারসাম্য আয় স্তর 5000 কোটি টাকা, প্রান্তিক ভোগ কোনো 0.4, স্বয়ংভূত ভোগ 500 হলে বিনিয়োগ ব্যয় কত হবে। তো সিম্পলি ভাবে বোঝা যাচ্ছে that এখানে ওয়াই ইকুয়াল টু, ফর্মুলা কি জানি সি প্লাস এস, লিখে সি প্লাস এস বা সি প্লাস আই একটা লিখলেই হবে, একটা লিখলেই হবে। কিন্তু ওরা জানতে চেয়েছে কি, ওরা জানতে চেয়েছে তোকে বিনিয়োগ, এই জন্য এখান থেকে বিনিয়োগ ব্যয় আর ভোগ ব্যয়, ভোগ ব্যয় বের করার ফর্মুলা কি সি, সি ইকুয়াল টু কি এ প্লাস বি ওয়াই, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এ কত এ, এ কত খোঁজ এ, এ এ এ হচ্ছে তো স্বয়ংভূত ভোগ 500 কোটি টাকা, বি কত, বি হচ্ছে 0.4, তাই তো, বি মানে কি প্রান্তিক ভোগ 0.4। আর ওয়াই কত, ওয়াই ওয়াই কত বলেছে দেখ, ওয়াই ওয়াই বলেছে ভারসাম্য স্তর 5000, সেই গেল অ্যান্সার শেষ, করে ফেল। লেখ সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এটা লেখ সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। ওয়াই এর ভ্যালু কত বলেছিলাম, ওয়াই 5000, তাহলে কত যে 500 প্লাস
4×5 = 2000, তাহলে অ্যান্সার কত হলো 2500। তাহলে আমার এটার অ্যান্সার বেরিয়ে গেলো। কোনটার অ্যান্সার বেরিয়ে গেলো? ভোগ ব্যয়ের অ্যান্সার বেরিয়ে গেলো। ভোগ ব্যয় বেরিয়ে গেল। এবার আমাকে বিনিয়োগ ব্যয় বের করতে হবে, বিনিয়োগ ব্যয়। তাহলে ভোগ ব্যয় কত? 2500, এখানে লিখলাম 2500 ভোগ ব্যয়। আর এটা কত? ভার্সন জাতীয় স্তর 5000, তাহলে আয় কত হবে? 2500, আয় বেরিয়ে গেল 2500। আর এটা তো আগেই করেছি, এটা করাতে হবে না। এমপিসি, এপিসি প্লাস এপিএস এর ভ্যালু যে এক হয় ওটা প্রমাণ করো, প্রথমেই করে দিয়েছি আগে। এমপিসি প্লাস এমপিএস ভ্যালু যে এক হয় প্রমাণ করো, করে দিয়েছি আগে। এবার দেখ এইটা কি বলেছে, বলে যেখানে স্বয়ংভূত ভোগ ব্যয় মানে এই অটোনমাস কনজাম্পশন এমপিসি বি 0.5, আই ওয়াই 4000 হয়, তাহলে তো সোজা ভোগ ব্যয় কত হবে, সি কত হবে আর এস কত হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি বল, এখানে দেখি সি বের করার ফর্মুলা কি, এ প্লাস বি ওয়াই। এর ভ্যালু কত 200, বি কত 0.5 আর ওয়াই কত 4000, বেরিয়ে গেল সি। আর আমাকে এস বের করতে হবে, আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। তাহলে এস ইকুয়াল টু কি ওয়াই মাইনাস সি। আর ওয়াই এর ভ্যালু কত ছিল, ওয়াই এর ভ্যালু 4000। আর সির ভ্যালু কত ছিল, সির ভ্যালু 2200, 4000 থেকে 2200 বাদ দিলে কত 1800। তাহলে ব্যাপারটা বুঝতে পারলি, এই চ্যাপ্টার থেকে আর কোনো অঙ্ক করার দরকার নেই, এই কটা যে কটা অঙ্ক করালাম এই অঙ্কগুলো করলেই হবে। জাস্ট নিজে থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে, নিজে থেকে করতে হবে। এবার দেখ এখানে কি বলে, অঙ্কগুলো দিয়ে দেখ, দেখ বলতে হবে অ্যান্সার। বলছে কি বিনিয়োগ 300 টাকা বৃদ্ধি করা হলো, মানে আগে যা বিনিয়োগ ছিল এখন 300 টাকা বাড়ানো হলো। তাহলে ভারসাম্য জাতীয় আয় 1000 টাকা থেকে বৃদ্ধি বা হ্রাস পেয়ে কত হবে, যেখানে প্রান্তিক ভোগ 0.4। তাহলে তোকে এটা খাতা খুলে দেখতে হবে, এরকম অঙ্কই তোকে এমসিকিউ দেবে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল বল, ডেল্টা ওয়াই ইকুয়াল টু কি ছিল, 1/1 মাইনাস এমপিসি ইন্টু ডেল্টা আই বা ডেল্টা এ যাই বলিস। কি বলেছে, বিনিয়োগ 300 টাকা বৃদ্ধি করা হলো, তাহলে এখানে লিখে দিলাম 300। ঠিক আছে। আর বলেছে কি, যেখানে প্রান্তিক ভোগমূল্য একের 0.4, তার মানে 1/1 মাইনাস 0.4, তাহলে কত হচ্ছে 1/0.6 ইন্টু 300, তাহলে ক্যালকুলেটর 300 ডিভাইডেড বাই 0.6 কত হচ্ছে 500। এটা বেরিয়ে গেল 500। তারপর ডেল্টা ওয়াই বেরোলো কত 500, ডেল্টা ওয়াই বেরোলো 500। বুঝেছিস এত অব্দি ডেল্টা ওয়াই কি করে 500 বেরোলো, ডেল্টা ওয়াই 500 বেরোলো, করে ফেল। ডেল্টা ওয়াই তোর 500 বেরোলো, করে ফেল ডেল্টা ওয়াই 500। এবার কোশ্চেনটা পর ভালো করে, ডেল্টা ওয়াই 500 বেরোলো, বলছে কি তাহলে ভারসাম্য জাতীয় আয় হায়ার থেকে বৃদ্ধি বা হ্রাস পেয়ে কত হবে, কত হবে জানতে চেয়েছে। 500 তো বাড়লো, ছিল কত 1000, তাহলে হলো কত 1500, তাহলে অ্যান্সার কত হবে 1500, এটা হবে অ্যান্সার। বলছে বিনিয়োগ গুণকের মান কত, যেখানে প্রান্তিক ভোগ গুণকে পি দ্বারা চিহ্নিত করা হয়। বিনিয়োগ গুণকের মান কত কি শিখেছিলাম, 1/1 মাইনাস বি। অ্যান্সার কোনটা হবে এখানে দেখ, বুঝেই গেছিস, ডি এর অ্যান্সারটা হবে ডি। ঠিক আছে, তো ডি এর অ্যান্সার হবে। নেক্সট, সরকারি ব্যয় গুণকের মান কত, সরকারি ব্যয় গুণকের মান কত, যেখানে এমপিসিপি। আচ্ছা সরকারি ব্যয় গুণক কি বলেছিলাম, ওই তো একই ফর্মুলা স্যার, এটাই হবে। কোনটা হবে, এটাই হবে ফর্মুলাটা, বুঝতে পারছিস তো, সরকারি ব্যয় গুণক আর বিনিয়োগ গুণক ফর্মুলা একই হয়। নেক্সট, সমষ্টিগত অর্থনীতিতে ভারসাম্য বাজেট হয়। আচ্ছা, সমষ্টিগত অর্থনীতিতে ভারসাম্য বাজেট হয়, এটা আমি লিখে দিচ্ছি, ভারসাম্য বাজেট লেখাইনি। অর্থাৎ বিবিএম ফর্মুলা লিখ, বিবিএম এর ফর্মুলা লিখ, বিবিএম কি লিখলাম, বিবিএম। অর্থাৎ বিবিএম ফুল ফর্ম লিখ, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার লিখ, বিবিএম এর ফুল ফর্ম লিখ, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার। নতুন টপিক, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার। তুই এখন যেটা বলছিস সেটা লিখ, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার। ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, এখানে কোশ্চেনটা
ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার কি হয় জানিস তো? এই বিপিএম এর গুণকটা কি হয়? গুণকটাই তো বের করতে হয়। এর গুণক 1 হয় সবসময় 1, এর গুণকটা 1 1। আগের গুলোর গুণক বের করছিলাম, একটা গুণক বের করলাম কি 1 বাই 1 মাইনাস এমপিসি, একটা বের করলাম কি মাইনাস বি বাই 1 মাইনাস বি, কিন্তু এর গুণক 1 হয়। মনে রাখবি বিপিএম এর গুণক সবসময় 1 হয়, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার গুণক সবসময় কি হয়? 1 হয়। অর্থাৎ এটা কি বলতে, এই যে বিপিএম এ তো ছোট করে যদি বলে দিই, বলছে যে মানে জি আর হচ্ছে পি। জি মানে কি? সরকারি ব্যয়, আর টি মানে কর, করের পরিমাণ। তো বলছে যে এখানে বলছে সমান পরিমাণ সরকারি ব্যয় ও করের পরিবর্তনের ফলে, মানে সরকারি ব্যয় যতটা পরিবর্তন হয়েছে করও ততটাই পরিবর্তন হয়েছে। তাহলে যদি হয় তাহলে ভারসাম্য জাতীয় আয় স্তরের পরিবর্তন একই হবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা পরের লাইনটা লিখে দেবো। এটা কি লিখলো এখানে এমসিকিউ করতে গিয়ে যেটা করলাম, কি বললাম, বলি সমষ্টিগত অর্থনীতিতে ভারসাম্য বাজেট কোনটা? ভারসাম্য বাজেটের মান কত হবে? 1 হবে। 1 হবে, তাহলে 1 কোনটা? দেখ এই এটা, এটা হচ্ছে আর কিছু নেই, এই অ্যান্সারটা হবে ডেল্টা জি বাই ডেল্টা ওয়াই। ওরা যেমন দিয়েছে অ্যান্সার, বাট ভারসাম্য বাজেটের মান 1 হয়, 1 হয়। আর কর গুণকের মান এই মতো তোকে লেখালাম, কোনটা কর গুণক? এইটা মনে পড়ছে, মাইনাস বি বাই 1 মাইনাস বি। এই দেখ, তোকে যদি কখনো বলে দিক টাকা, তোকে যদি কখনো বলে ভারসাম্য বাজেট গুলো কাকে বলে, ছোট করে লেখা আছে, কি লেখা আছে? সরকারের ফিসকাল নীতিতে যদি সরকারি ব্যয় বৃদ্ধির পরিমাণ এবং ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধির পরিমাণ সমান হয়, সরকারি ব্যয় বৃদ্ধির পরিমাণ এবং ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধির পরিমাণ সমান হয়, ঠিক আছে, তখন তাকে ভারসাম্য বাজেট গুণক বলে। অর্থাৎ এখানে সরকার একই সঙ্গে করের পরিমাণ বৃদ্ধি করে এবং করের পরিমাণও বৃদ্ধি করে, এবং সেই কর রাজস্বের সমপরিমাণ সরকারি ব্যয় খাতে খরচা করে, তাহলে সরকারি ব্যয়ের ভারসাম্য থাকে। অর্থাৎ গাণিতিকভাবে বলে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা টি। ডেল্টা জি মানে কি? সরকারি ব্যয়ের পরিবর্তন। আর ডেল্টা টি মানে কি? করের পরিবর্তন। দুটো যদি সমান হয় তখন তাকে ভারসাম্য বাজেট গুণক বলে। আর এখানে দেখ প্রথম লাইনটা অন্য দিয়েছে। প্রথম লাইনটা কি দিয়েছে? বলছে তুই নর্মালি ভাব, নর্মালি একটু ভাব, ওরা কি বলেছে? বলছে যে ওরা বলেছে যে সরকারি ব্যয় বৃদ্ধির পরিমাণ মানে ডেল্টা জি, আর ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধির পরিমাণ মানে ডেল্টা ওয়াই। বলছে দুটো যদি সমান হয় তাহলে তাকে ভারসাম্য বাজেট গুলো। ব্যাপারটা কি হচ্ছে, কারণ দেখ ফর্মুলাটা কি হচ্ছে, ফর্মুলাটা এখানে কি করেছে, এখানে লিখেছে ওরা ডেল্টা জি বাই ডেল্টা টি ইকুয়াল টু ডেল্টা ওয়াই। ব্যাপারটা বলতে দেখ এখানে কি লিখেছে, ওরা লিখেছে ডেল্টা জি বাই ডেল্টা ওয়াই, মানে ওরা বলতে চাইছে দুটোই সমান হবে, সরকারি ব্যয় আর কর, করের পরিমাণ দুটোই যদি সমান হয়, ঠিক আছে, দুটোই যদি সমান হয় তাকে বলা হয় ভারসাম্য বাজেট। তাহলে তোকে বলতে পারি যে ভারসাম্য বাজেট গুণক কাকে বলে, তুই বলি ভারসাম্য বাজেট গুণক হচ্ছে এমন একটা গুণক যেখানে সরকারি ব্যয় আর কি বলবো করের কর, কর দুটোই সমান হয়। এটা মাথায় রাখবে, এ দুটো সমান হয়।